ওদিকে সাধারণ যে যারা জনগণ তারা সীমান্তে এসে অর্থাৎ দুটো সীমান্তে সিলেট সীমান্তে এসে বাংলাদেশে ঢুকে পড়ার জন্য তারা চেষ্টা চালাচ্ছে অবিরতভাবে, এবং একজন দুজন না, হাজার হাজার ভারতীয়। এবং এটা নিয়ে সীমান্তে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কারণ হলো বর্ডার লাইনে যারা বসবাস করেন, আপনারা যারা গিয়েছেন দেখেন যারা বেশিরভাগই গরিব লোক। কিছু একটা দুটো পরিবার আছে যারা প্রভাবশালী, আর বেশিরভাগই গরিব মানুষ যারা ওই সীমান্ত বাণিজ্যের সঙ্গে জড়িত। এখন আমার প্রশ্ন হলো, বা আপনাদের সকলের প্রশ্ন হলো, যে আসলে ভারত শেষ পর্যন্ত কি করবে? আমার কাছে মনে হচ্ছে যে ভারত কোনো অবস্থাতেই বাংলাদেশের সঙ্গে যুদ্ধে জড়াবে না। বাংলাদেশকে দখল করা তো দূরের কথা, এই সংক্রান্ত একেবারে একটা গুলিও তারা ফোটাবে না। এই সময়টা তাদের জন্য অনুকূল নয় এবং এতে তাদের কোনো লাভ নেই। ভারত এবং বাংলাদেশের মধ্যে যে সীমাহীন উত্তেজনা, এটি পুরো বাংলাদেশের মানুষকে অস্থির করে তুলেছে। যে ভারত যদি সত্যিকার অর্থে দখল করে নেয়, তারা তো ইতিপূর্বে হায়দ্রাবাদকে দখল করেছে, তারা কাশ্মীরকে দখল করেছে, এরপর সিকিমকে দখল করেছে। ক্ষেত্রে বাংলাদেশের মতো একটা ছোট রাষ্ট্রকে যদি দখল করে, তাহলে আমার ব্যবসা বাণিজ্য জায়গা জমি থেকে শুরু করে আর সব কিছু মিলে আমি তো একটা পরাধীন নাগরিক হয়ে যাব। এই পরাধীন নাগরিক হলে আমরা কি রোহিঙ্গাদের মতো হব, নাকি প্যালেস্টাইনের অসহায় মুসলিমদের মতো হব, সিরিয়া সীমান্তে যে ইয়াজিদি সম্প্রদায় বসবাস করে তাদের মতো হব? তা আমাদের অবস্থা কি ওইরকম হবে কিনা, এটা নিয়ে কিন্তু একটা বিশাল শ্রেণীর মানুষ চিন্তায় রয়েছে। যে এক নির্বোধ পতাকা মারিয়েছে। আপনার যে ভারতের পতাকা আমাদের দেশে যে মারানো হয়েছে, এদেরকে কবির সুমন বলছে নির্বোধ। এই পতাকা মারানো নিয়ে ভারতে যে তাণ্ডব করছে আর এক উজবুক বা নির্বোধের দল, এগুলো শুধুমাত্র উত্তেজনা ছড়ানো। এই কারণে মনে হচ্ছে যে এই যে পতাকা পরানোর যে বিষয়টি, যা কিছু হচ্ছে এখানে এই পতাকা নিয়ে, এটাকে কবির সুমন যে বলেছে নির্বোধ বা উত্তেজনার প্রেক্ষিতে একটা উজবুক শ্রেণী আছে আমাদের এই দেশে, যাদের মধ্যে একটা জিহাদি জোশ এসে গেছে। যুদ্ধ করবে, ভারতের সাথে লড়াই করবে। তারা পাকিস্তানকে পরাজিত করেছে, ইংরেজদেরকে পরাজিত করেছে, এরকম আরো কত রকম হম্বিতম্বি। কাজেই ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কে কে রাজি, কে গাজী হবে, কে শহীদ হবে, এইগুলো নিয়ে এক শ্রেণীর মানুষ ভীষণ রকম অ্যাডভেঞ্চারের মধ্যে আছেন। এদিকে সরকারি যারা কর্তা ব্যক্তি আছেন, বিশেষ করে পররাষ্ট্র উপদেষ্টা, আপনি দেখবেন যে তার মুখ শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে। তিনি কথা বলতে পারছেন না, এবং তিনি এই যে তার সঙ্গে যে ভারতের সম্পর্ক, রাষ্ট্র টু রাষ্ট্র সম্পর্ক, পার্সন টু পার্সন সম্পর্ক, এবং ভারতের সঙ্গে আমাদের পররাষ্ট্র নীতিতে যদি বিরোধ সৃষ্টি হয়, আমরা কি ক্ষতিগ্রস্ত হতে পারি, কতটা হতে পারি, এটা পররাষ্ট্র উপদেষ্টার চেয়ে অন্য কেউ আমরা ওভাবে হৃদয়ঙ্গম করতে পারবো না, এমনকি সেনা প্রধানও পারবেন না। এটা আমাদের প্রধান উপদেষ্টা, তো তিনি একেবারে নিশ্চুপ হয়ে গেছেন, খামোশ হয়ে গেছেন, তার কথাবার্তা শোনাই যাচ্ছে না। তিনি কি চিন্তা করছেন, কি বলছেন, কি করছেন না করছেন, কোনো কিছুই আমরা বুঝতে পারছি না। তবে তার যে প্রেস সচিব, তাকে দেখে মনে হচ্ছে যে না, প্রেস সচিব বেশ সক্রিয়। তিনি যে কথাগুলো বলছেন বেশ ঝাঁঝালো কথাবার্তা, এবং এটা নিয়ে অনেক ট্রল হচ্ছে। যাই হোক, আমি সেদিকে যাব না। যাই হোক, এরকম যে একটা উত্তেজনা, সেই উত্তেজনার প্রেক্ষিতে ক্রমশ প্রতিদিনই একটার পর একটা নতুন ঘটনা শুরু হচ্ছে। কলকাতাতে বাংলাদেশের যে ডেপুটি হাইকমিশন অফিস, তারপরে আগরতলাতে যে অফিস রয়েছে, হাইকমিশনের অফিস রয়েছে, এগুলোতে আক্রমণ উপর্যুপরি হয়েছে। মানে এখানে মমতা ব্যানার্জি, তেমনি আপনি কলকাতাতে যান এবং বেশিরভাগ মানুষ দেখবেন আমাদের এখান থেকে গেছে, এবং তারা এই বাংলাকে ভুলতে পারছেন না। ওখানে গিয়ে অনেক বড় হয়েছেন, কেউ মৃণাল সেন হয়েছেন, কেউ যাকে বলা হয় সন্ধ্যা রায় হয়েছেন, তারপরে কেউ সত্যজিৎ রায় হয়েছেন, কেউ বুদ্ধদেব বসু হয়েছেন, কেউ জ্যোতি বসু হয়েছেন, কিন্তু বাংলাকে তারা ভুলতে পারেননি। ফলে ওখানে একটা হাহাকার করে, বিভিন্ন রকম হাহাকার করে, যে তারা এই ঢাকাকে মনে করে একটা স্বর্গরাজ্য, বাংলাদেশকে মনে করে একটা স্বর্গরাজ্য। এটা দিল্লি বুঝার কারণে কি হলো, দিল্লি সবসময় পশ্চিমবঙ্গের উপর একটা চাপে রাখে, শুকিয়ে রাখে পশ্চিমবঙ্গকে, আগরতলাকে শুকিয়ে রাখে, আসামকে শুকিয়ে রাখে, তারপর দার্জিলিংকে শুকিয়ে রাখে, শিলিগুড়িকে সবসময় দুর্ভিক্ষ কবলিত রেখে দেয়, কেন এরা একটু ভালো হলে তারা এই বাংলাদেশের সঙ্গে চলে আসবে। কাজে আপনি বুঝতে পারছেন যে ঐতিহাসিক যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে বাংলাদেশের সঙ্গে হুম্বিতম্বি করা, এখান থেকে 18 কোটি মানুষকে টার্গেট করে মার্কেট করা, এখান থেকে সবকিছু নেওয়া, বিনিময়ে বাংলাদেশকে কিছুই দেওয়া লাগবে না।
আর বাংলাদেশ দখল করা মানেই প্রথমত তাদেরকে নাগরিক অধিকার দিতে হবে, এই 18 কোটি মানুষের সিভিল রাইট, এবং তার সঙ্গে সঙ্গে আপনি যদি ধরেন পশ্চিমবঙ্গ অন্যান্য এলাকাতে মিলিয়ে কত কোটি হয়, ভারতের টোটাল 130 কোটি যদি জনগণ হয়, তাহলে বাংলা যদি তারা কোনো কারণে দখল করে নেয়, তাহলে এই বাংলা, বিহার, উড়িষ্যা আর আসাম এই অঞ্চল মিলিয়ে লোক সংখ্যা হয়ে যাবে পুরো ভারতবর্ষের অর্ধেকের চেয়ে বেশি, পুরো ভারতবর্ষের অর্ধেকের চেয়ে বেশি। এবং এখানকার লোকজন এমনভাবে ডমিনেট করবে দিল্লিকে, উত্তর ভারতের এই অংশটি কখনোই দক্ষিণ ভারতের অধীনতা মেনে নেবে না। নরেন্দ্র মোদী তাদের যে এই দক্ষিণ ভারত কেন্দ্রিক যে ডাইনেস্টি, সে আদানি আম্বানি এই ডাইনেস্টি একেবারে মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে।